সাল ১৯০৫। বঙ্গভঙ্গের জেরে তখন গোটা ভারতবর্ষ ফুঁসছে। এদিকে বঙ্গভঙ্গ রদের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই বছরই ১৬ই অক্টোবর রাখি বন্ধনের ডাক দিলেন। ভারতের বিভিন্ন পত্রপত্রিকাগুলো তখন গোটা দেশে আলোড়ন সৃষ্টি করছে তাদের লেখালেখির মাধ্যমে। ঠিক ওই সময় ২৮শে সেপ্টেম্বর ১৯০৭ সালে পাকিস্তান সীমান্তবর্তী জলন্ধর লাহোর শহরের মাঝামাঝি অবস্থিত লয়ালপুর জেলার কাঠকল কলাবঙ্গা গ্রামে ভগৎ সিং এর জন্ম হয়। ভগৎ সিং এর পরিবারের প্রায় সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মাতার নাম ছিল বিদ্যাপতি কৌর, পিতা কিষাণ সিং ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিলেন ভগৎ সিং। দাদা জগৎ সিং মাত্র ১১ বছর বয়সে মারা গিয়েছিলেন। ভগৎ সিং যেদিন জন্মগ্রহণ করেছিলেন তার দুদিন পরেই ১ অক্টোবর লাহোর জেল থেকে ছাড়া পেয়েছিলেন তার বাবা কিষাণ সিং এবং ৭ই অক্টোবর ছাড়া পান তার ছোট কাকা স্বর্ণ সিং। কিষাণ সিং আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন। ভগৎ সিং এর বড় কাকা সর্দার অজিত সিং ও লাল লাজপত রায় ছিলেন ১৯০৭ সালের ৭ই মে থেকে কারাগারে বন্দী। এরপর তাদের বার্মাতে নির্বাসন দেওয়া হয়েছিল। ভগৎ সিং এর ঠাকুর দাদা সর্দার অর্জুন সিং ছিলেন একজন শক্তিমান ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি দয়ানন্দ সরস্বতীর হিন্দু সমাজ সংস্কার আন্দোলন আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। ভগৎ সিং এর জন্মের পর বাবা কাকারা জেল থেকে ছাড়া পেয়েছিলেন, এজন্য তার নাম হয়েছিল ভগৎ সিং। অর্থাৎ ভগৎ কথার অর্থই হলো ভাগ্য, আর এজন্যই তার ঠাকুমা তাকে এই নাম দিয়েছিলেন। ভগৎ সিং এর জন্মের পর তার মায়ের আরও ৪ পুত্র কুলবীর সিং, কুলতার সিং, রাজেন্দ্র সিং, রণবীর সিং ও ৩ কন্যা বিবি আমর কৌর, বিবি প্রকাশ কৌর ও বিবি শকুন্তলা কৌর জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি ভগৎ সিং এর ঘৃণা ছিল। ভগৎ সিং এর বৈপ্লবিক মন গড়ে ওঠার পেছনে ছিল তার পরিবার ও বন্ধু বান্ধব। ভগৎ সিং এর বয়স যখন ৪-৫ বছর তখন তাকে জেলার প্রাথমিক স্কুলে ভর্তি করা হয়। ভগৎ সিং তার দাদা জগৎ সিং এর সাথে স্কুলে যেতেন। ছেলেবেলা থেকেই ভগৎ সিং খুব মেধাবী ছিলেন। দাদা জগৎ ও ভগৎ একসাথে পড়াশোনাও করতেন। হঠাৎ করেই একদিন ভগৎ সিং তার জীবন থেকে তার বড় দাদাকে হারিয়ে ফেলেন। মাত্র ১১ বছর বয়সে তার দাদা জগৎ সিং মারা যান। ভগৎ এই ঘটনায় গভীর ধাক্কা পেয়েছিলেন। এরপর বাবা কিষাণ সিং এর সাথে ভগৎ সিং চলে গিয়েছিলেন লাহোরে। ততদিনে ভগৎ সিং প্রাথমিক শিক্ষা শেষ করে ফেলেছেন। সাধারণ লাহোরের শিখ সম্প্রদায়ের ছেলেমেয়েরা খালসা স্কুলে পড়াশোনা করত, কিন্তু দেশপ্রেমিক বাবা তাকে খালসা স্কুলে ভর্তি না করে ভর্তি করেছিলেন লাহোরের দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে। খালসা স্কুলের গড সেভ দ্য কিং এই প্রার্থনায় তিনি তার ছেলেকে সামিল করতে চাননি। বাবা চেয়েছিলেন নিজের মতো তার ছেলে ভগৎ সিংও দেশপ্রেমিক হোক। এই স্কুলেই সংস্কৃতের পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা সহ ইংলিশ ও উর্দু ভাষার শিক্ষা লাভ করেছিলেন ভগৎ সিং। ছোটবেলা থেকেই গদর পার্টির যুবনেতা কর্তার সিং সারভা ছিলেন ভগৎ সিং এর আদর্শ। সারভার ফাঁসির সময় ভগৎ সিং এর বয়স ছিল মাত্র ১০ বছর, কিন্তু এই ঘটনা ছোট্ট ভগৎ সিং এর মনে গভীর প্রভাব ফেলেছিল। ভগৎ সিং সবসময় তার পকেটে সারভার ফটো রাখতেন, সবাইকে দেখিয়ে বলতেন, এই হচ্ছে আমার নায়ক। ১৯১৪ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ ততদিনে শেষ হয়েছে। ইংল্যান্ড তথা মিত্র বাহিনীর কাছে জার্মানিরা পরাজিত হয়েছে। যুদ্ধের শেষে সৈনিকরা ফেরত এসেছে ভারতে এবং তাদেরকে সেনাবাহিনী থেকে ছাঁটাই করে গ্রামে পাঠিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার। সারা দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইনফ্লুয়েঞ্জা মহামারীতে কোটি কোটি মানুষ মৃত্যুর মুখে পড়ছে। ব্রিটিশদের বিরুদ্ধে মানুষ তখন ফুঁসছে। ব্রিটিশ সরকার সকল প্রকার গণতান্ত্রিক কণ্ঠরোধ ও সন্ত্রাস দমনের জন্য ১৯১৯ সালের ১৮ই মার্চ রাওলাট আইন প্রত্যাবর্তন করেন। তখনই গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে আন্দোলন ঘোষণা করেন। সারা দেশ সোচ্চার হয় রাওলাট আইন হায় হায়, ব্রিটিশ রাজ হায় হায় এই স্লোগানে। রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের একটা পাঁচিল ঘেরা মাঠে ২০০০-এর মতো মানুষ জড়ো হয় ১৯১৯ সালের ১৩ই এপ্রিল। সেদিন মাইকেল ওডায়ারের নেতৃত্বে ৩৭৯ জন গুর্খা পুলিশ মিলে ১৬৫০ রাউন্ড গুলি চালায়। সেদিন জালিওয়ালাবাগ ভেসে গিয়েছিল নিরীহ মানুষের রক্তে। তখন ভগৎ সিং এর বয়স মাত্র ১২ বছর কি ১৩ বছর। খবর পাওয়া মাত্র ভগৎ সিং সেখানে ছুটে গিয়েছিলেন এবং দেখেছিলেন রক্তের নদী, যেখানে জালিওয়ালাবাগের মাটি রক্তের নদীতে জপজপ করছে। ভগৎ সিং সেদিন শপথ নিয়েছিলেন এই রক্ত তিনি ব্যর্থ হতে দেবেন না। বাড়ি ফিরে গিয়েছিলেন রক্ত মাখা মাটি নিয়ে। পাঞ্জাবের এই অশান্তির পর হান্টার কমিশন পেশ করেছিল একটি দলিল।
এরপর 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। সারা ভারত তার ডাকে সাড়া দেয়। 1921 সালে 14 বছর বয়সে ভগৎ সিং তার ঠাকুরদাদাকে চিঠি লিখে বলেন, আজকাল রেলের কর্মীরাও হরতালের প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায় সামনের সপ্তাহ থেকেই এই আন্দোলন শুরু হবে। 1921 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত সরকার নিয়ন্ত্রিত স্কুল কলেজে ছাত্রছাত্রীরাও বয়কট শুরু করে। ভগৎ সিং তখন নবম শ্রেণীর ছাত্র। ভগৎ সিং গান্ধীজির ডাকেই স্কুল জীবন ছেড়ে দেন এবং অসহযোগ আন্দোলনে যোগ দেন। হঠাৎ উত্তপ্ত আন্দোলনকারীরা 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা থানায় আগুন লাগিয়ে দেয়। 22 জন পুলিশ জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় দায়রা আদালত 172 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। 12ই ফেব্রুয়ারি গান্ধীজি বারদৌলি অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করেন। আন্দোলন বন্ধ করে দেওয়ায় ভগৎ সিং ভীষণ ক্ষুব্ধ হন। আর সেই সময় কিছুদিনের জন্য ভগৎ সিং গুরুদ্বারা আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কেননা গুরুদ্বারা আন্দোলনও সেই সময় হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরোধী একটি কেন্দ্র। এরপর ভগৎ সিং নিজের অসম্পূর্ণ শিক্ষাকে শেষ করার সিদ্ধান্ত নেন। জাতীয় কলেজে ভর্তি হতে গিয়ে বাধার প্রাপ্ত হলেন ভগৎ সিং। তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিয়েছিলেন, আর এজন্যই তিনি জাতীয় কলেজে ভর্তি হতে পারছিলেন না, কেননা জাতীয় কলেজে ভর্তি হতে গেলে হাই স্কুল পাশ করা অনিবার্য ছিল। শেষ পর্যন্ত প্রফেসর পরমানন্দজির সাহায্যে ভর্তি হতে পেরেছিলেন ভগৎ সিং, কেননা তার এন্ট্রান্স পরীক্ষার মেধায় প্রভাবিত হয়েছিলেন কলেজের শিক্ষক মহল। এই জাতীয় কলেজেই সুখদেব, যশপাল, ভগবতী চরণের মতো বিপ্লবীদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছিল ভগৎ সিং এর। শিক্ষক রূপে পেয়েছিলেন জয়চন্দ্র বিদ্যালঙ্কার আর প্রফেসর পরমানন্দকে। পড়াশোনার পাশাপাশি তিনি দেশের সমস্যাগুলিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছিলেন এই জাতীয় কলেজে পড়াশোনা করার সময়। জাতীয় কলেজের শিক্ষকদের সান্নিধ্যেই গুরুদ্বারা আন্দোলন সম্পর্কে সাম্প্রদায়িকতার গন্ধ পান ভগৎ সিং। এই সময় থেকেই রুশ বিপ্লব নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ভগৎ। এরপর ভগৎ সিং ন্যাশনাল নাইট ক্লাবের সক্রিয় সদস্য হন। এই ক্লাবেই তারা চন্দ্রগুপ্ত, রানা প্রতাপ, মহাভারত প্রভৃতি বিভিন্ন নাটক উপস্থাপন করতেন। তারা এই নাটকগুলির মাধ্যমেই জনগণের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের অনুভূতি ছড়িয়ে দিতেন। তাই ব্রিটিশ সরকার এই ক্লাবটি বন্ধ করে দিয়েছিল। এরপর বাবার পাঠানো বিয়ের প্রস্তাব পেয়েছিলেন ভগৎ সিং। আসলে বখরে যাওয়া ছেলেকে বাড়িতে বেঁধে রাখার জন্যই এই পরিকল্পনা করেছিলেন তার বাবা কিষান সিং। মা বিদ্যাবতী তার পুত্রকে হারাতে চাননি। তিনি চাননি ভগৎ সিং এর বাবা কাকার মতো ভগৎ সংগ্রামী হোক, কিন্তু ভগৎ সিংকে আর বাড়িতে বেঁধে রাখা সম্ভব হয়নি। এরপর 1923 সালে ভগৎ সিং বাড়ি থেকে পালিয়ে যান। তার বাবার জন্য রেখে যান একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, শ্রদ্ধেয় বাবা, প্রণাম জানাই। আমার জীবন এক সুমহান উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ ভারতের স্বাধীনতা অর্জনের জন্য উৎসর্গীকৃত। তাই জাগতিক সাধারণ আশা আকাঙ্ক্ষা আরাম আয়েশের প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। নিশ্চয়ই মনে আছে, আমার শৈশবে পিতামহ ঘোষণা করেছিলেন দেশের সেবার জন্য আমি নিজেকে যেন বিলিয়ে দিই। আমি সেই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ। সেদিনের সেই প্রতিজ্ঞা পূরণ করার পথেই আমি চলেছি। আমাকে ক্ষমা করুন, এই আমার প্রার্থনা। অনুগত ভগৎ সিং। এরপর ভগৎ সিং চলে যান কানপুরে। সেখানে শচীন্দ্রনাথ সান্যালের চিঠি নিয়ে দেখা করেন গণেশ শঙ্কর বিদ্যার্থীর সাথে। সেখানে তিনি প্রতাপ পত্রিকার সম্পাদক রূপে বলবন্ত সিং নামে কাজে যোগদান করেন। শুরু হয় বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এতদিন ভগৎ সিং নিজেকে যেভাবে বিপ্লবী হিসেবে গড়ে তুলেছিলেন, এবার ছিল তার পরীক্ষা। কানপুরে এসে ভগৎ সিং শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশ চ্যাটার্জি, রামপ্রসাদ বিসমিল, গণেশ শঙ্কর বিদ্যার্থী প্রমুখের সাথে পরিচিতি লাভ করেন এবং এদের সংস্পর্শে 1924 সালে সদ্য প্রতিষ্ঠিত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ঔপনিবেশিক শাসনের উৎখাত করে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাকে ভারতের ফেডারেল প্রজাতন্ত্র বলা হবে। এই নতুন প্রতিষ্ঠিত দলের বিপ্লবী আন্দোলনের জন্য প্রয়োজন অর্থের প্রয়োজনে 1925 সালের 9ই আগস্ট রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খানের নেতৃত্বে কাকরি ডাকাতি ঘটে। সেদিন শাহরানপুর থেকে লখনৌতে 8 নম্বর ডাউন ট্রেনে করে যাচ্ছিলেন রামপ্রসাদ বিসমিল। ট্রেনটি কাকুরি নামক স্টেশনে এলে দ্বিতীয় শ্রেণীর কামরা থেকে ট্রেন থামানোর জন্য চেনে টান দেন তিনি। ট্রেন থেমে গেলে 10 জন বিপ্লবী দল ট্রেনের অ্যাংলো ইন্ডিয়ান প্রতিরক্ষা কর্মীদের হত্যা করে ট্রেনের সমস্ত অর্থ লুট করে নেয়।
কিন্তু কাকরি কাণ্ডে চন্দ্রশেখর আজাদ বাদে সকলেই ধরা পড়ে যান। শুরু হয় কাকরি ষড়যন্ত্র মামলা। আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রোশন সিংহ ও রাজেন্দ্র লাহিড়িকে ফাঁসি দেওয়া হয়। 17 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় দুর্বল হয়ে পড়ে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এরপর 1926 সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া দশহরা বোম্বিং কাণ্ডে যুক্ত থাকার জন্য 1927 সালের মে মাসে ভগৎ সিংকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। তাকে 1 মাস লাহোর জেলে রাখার পর বরিশাল জেলে পাঠানো হয়। প্রায় 5 মাস পর ভগৎ সিংয়ের পরিবার 60,000 টাকা জরিমানা দিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে নেন। এরপরেও আন্দোলন থেমে থাকলো না। এই সময় ভগৎ সিং অমৃতসরের নওজওয়ান ভারত সভা থেকে উর্দু ও পাঞ্জাবিতে ব্রিটিশ বিরোধী সংবাদ পত্রিকা প্রকাশনা শুরু করলেন। পরিকল্পনা হলো দেশের বিপ্লবীদের এক জায়গায় জড়ো করতে হবে। 1928 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে জমায়েত হওয়ার পরিকল্পনা করা হলো। বিজয় কুমার সিং, শিব বর্মা, জয়দেব কাপুর এগিয়ে এলেন উত্তরপ্রদেশ থেকে। পাঞ্জাব থেকে এলেন ভগৎ সিং, ভগবতী চরণ ভোরা এবং সুখদেব। চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে সুসংগঠিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এরা প্রত্যেকেই ছিলেন সামাজিক চেতনায় প্রভাবিত। গঠিত হলো এক যৌথ নেতৃত্ব। আদর্শ হিসেবে গ্রহণ করা হলো সমাজতন্ত্র এবং দলের নাম বদলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন করা হলো। 1928 সালের অক্টোবর মাস লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সাইমন গো ব্যাক ধ্বনি তুলতে লাগলো বিদ্রোহীরা। 30 অক্টোবর পুলিশের লাঠির আঘাতে মৃত্যুবরণ করলেন লালা লাজপত রায়। আন্দোলনে ভগৎ সিংও উপস্থিত ছিলেন। অনেক চেষ্টা করেও লালাজিকে বাঁচাতে পারেননি তিনি। লালাজির হত্যাকে ভগৎ সিং জাতীয় হত্যা বলে চিহ্নিত করলেন। এর প্রতিশোধ নেবেন তিনি। পরিকল্পনা শুরু করলেন। পরিকল্পনা মতো জয়গোপাল থানার পাশে সাইকেল সারানোর মিস্ত্রি সেজে রইলেন। থানার সামনে ভগৎ সিং ও রাজগুরু কথা বলতে লাগলেন। থানার উল্টো দিকে ডিএভি কলেজের লকার থেকে চন্দ্রশেখর আজাদ পিস্তল নিয়ে প্রস্তুত। ঠিক বিকাল 5টায় পুলিশ হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট জে.পি. স্যান্ডার্স। জয়গোপাল ইশারায় স্যান্ডার্সকে চিহ্নিত করলেন। সাথে সাথে ভগৎ সিং গুলি চালালে সেই গুলি লাগলো না স্যান্ডার্সের গায়ে। রাজগুরু স্যান্ডার্সের কাছেই ছিলেন। ভগৎ সিং রাজগুরুর কাছে পিস্তল ছুড়ে দিল। রাজগুরু গুলি চালালো স্যান্ডার্সের দেহে। গুলিবিদ্ধ স্যান্ডার্স লুটিয়ে পড়ল মাটিতে। এরপর পুলিশের চোখে ফাঁকি দিয়ে ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদ ছদ্মবেশে কলকাতায় চলে আসেন। ভগৎ সিংয়ের টুপি পরা ছবিটি সেই সময়ই তোলা হয়েছিল। কলকাতায় এসে দেখা হয় যতীন্দ্রনাথের সাথে। যতীন্দ্রনাথের কাছে বোমা তৈরির পদ্ধতি শিখে নেন ভগৎ সিং এবং তারপর তিনি পাড়ি দেন আগ্রায়। এরপর 1929 সালের 8ই এপ্রিল বটুকেশ্বর দত্তকে সাথে নিয়ে অ্যাসেম্বলিতে পরিদর্শক হিসেবে যোগ দেন। সুযোগ বুঝে অ্যাসেম্বলির মধ্যে নিক্ষেপ করেন বোমা, যদিও তাতে কেউ আহত হননি। ইচ্ছে করেই সদস্যদের থেকে নির্দিষ্ট দূরত্বে বোমা নিক্ষেপ করা হয়েছিল। এছাড়াও 1929 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিল্লির কাছে একটি ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কারণ তাতে ভ্রমণ করছিলেন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড আরউইন। গ্রেপ্তার করা হয় ভগৎ সিং ও তার সঙ্গীদের। বিপ্লবীরা বিচারালয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এরপর শুরু হয় বিপ্লবের চূড়ান্ত পর্যায়। ব্রিটিশ ও ভারতীয়দের সমান অধিকারের দাবিতে ভগৎ সিং অনশন শুরু করেন। পরে যোগ দেন তার বিপ্লবী সহযোদ্ধারা। 64 দিন অনশনের পর 1929 সালের সেপ্টেম্বর মাসে মারা যান যতীন দাস। শেষে ব্রিটিশ সরকারের তরফ থেকে সমান অধিকারের দাবি মেনে নেওয়া হয়। ভগৎ সিংয়ের পিতা কিষাণ সিং আবেদনপত্র দিয়ে জানান, স্যান্ডার্স মামলায় ভগৎ সিংয়ের নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ রয়েছে, তাই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে 1930 সালের 4 অক্টোবর ভগৎ সিং তার পিতাকে চিঠি লিখে জানান, আমি সবসময় বিরোধিতা করছি। আমার নিজের রক্ষা করবার জন্য বিবৃতি দেওয়ার কোনো ইচ্ছা নেই। এ ব্যাপারে আমি বিন্দুমাত্র চিন্তা করছি না। 1930 সালের 7 অক্টোবর ভগৎ সিংয়ের ফাঁসির আদেশ শোনানো হলে বিপ্লবী বন্ধু বটুকেশ্বর দত্তকে চিঠিতে লেখেন, আমার দণ্ড হয়েছে ফাঁসি, তোমার জন্য আজীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। তুমি বেঁচে থাকবে, বেঁচে থেকে দুনিয়াকে দেখিয়ে দেবে আদর্শের জন্য শুধু বিপ্লবীরা মরতেই পারে তা নয়, বেঁচে থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার মোকাবিলাও করতে জানে। 1931 সালের 23 মার্চ ভগৎ সিং বিপ্লবী সাথীদের উদ্দেশ্যে শেষ চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, দেশের জন্য মানবতার জন্য যা আমি করতে চেয়েছিলাম তার কণা মাত্রও আমি করে যেতে পারলাম না। বেঁচে থাকলে সেই আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ পেতাম, কেবল এটুকুই। এছাড়া আর কোনো কারণেই ফাঁসি থেকে অব্যাহতি পাওয়ার কোনো বাসনা আমার হৃদয় নেই। বিপ্লবীরা
গান্ধীজিকে মুক্তির জন্য লর্ড আরউইনের কাছে আবেদন করতে বলেন এবং লর্ড আরউইনকে এক চিঠিতে গান্ধীজি ভগৎ সিংয়ের কথা লিখেওছিলেন। আবার অন্য মতে গান্ধীজি নাকি ভগৎ সিংয়ের বিষয়ে একেবারেই আগ্রহ দেখাননি। গান্ধীজি ভগৎ সিংয়ের বিষয়ে আগ্রহী ছিলেন বা ছিলেন না এই নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তবে 23শে মার্চ 1931 সালে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ভারত মাতাকে স্মরণ করে নিজের মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং। আজ এ পর্যন্তই। এমনই অন্যান্য কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সদস্যদের খেয়াল রাখুন। গুড বাই।